নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরার দত্ত অ্যান্ড মিত্র। আজকে কিন্তু আমাদের হ্যাভলক আইল্যান্ডের লাস্ট দিন। আমরা কিন্তু হ্যাভলকে 2 দিন মতো স্টে করেছিলাম। প্রথম দিন আমরা গেছিলাম হচ্ছে এলিফ্যান্টা আইল্যান্ড এবং নেক্সট দিন আমরা গেছিলাম হচ্ছে কালাপাহাড় বিচ এবং রাধানগর বিচ। এই দুটো ভিডিওই আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে। আজকে কিন্তু আমাদের হ্যাভলক থেকে পোর্ট ব্লেয়ার ফেরার দিন। তো আমাদের বুকিং ছিল হচ্ছে ম্যাক্রুজে। আমরা হ্যাভলকে এসেছিলাম ম্যাক্রুজে, আবার রিটার্ন যাওয়ার সময়ও কিন্তু আমাদের ম্যাক্রুজই বুক ছিল। ম্যাক্রুজ সিলভার আমাদের বুক ছিল। জেনারেলি আমি প্রাইভেট যে ক্রুজগুলো তার মধ্যে দেখছিলাম ম্যাক্রুজ আর নটিকাটাই বেশি চলছে। আমরা নটিকায় টিকিট পাইনি, আমরা ম্যাক্রুজেই পেয়েছিলাম। আমরা কিন্তু আন্দামানে আসার আগেই অনলাইনে এই সমস্ত বুকিংগুলো করে রেখেছিলাম। তো আমাদের ক্রুজের টাইম ছিল হচ্ছে 10:45। আমি আগের ভিডিওতেও বলেছি আমরা কিন্তু এই জেটি থেকে একদম কাছে স্টে করেছিলাম হ্যাভলক আইল্যান্ডে রাধাকৃষ্ণ কটেজে। এই জেটি থেকে 10-15 মিনিট, তার থেকে বেশি তো একদমই না। তো আমাদের আসতে যেতে তেমন কোনো সমস্যা হয়নি। যেহেতু একদমই কাছে ছিল জেটি, সেখান থেকে কিন্তু ওই ড্রাইভার 200 টাকা মতো নিয়েছিল আমাদের এই জেটিতে পৌঁছে দিতে। তো সেই মতো আমরা টাইম মতোই চলে এসেছিলাম। আর যবে থেকে আমরা আন্দামানে এসেছি তবে থেকেই কিন্তু ওয়েদার একটু খারাপের দিকেই ছিল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে। কিন্তু এই বৃষ্টির মধ্যে চারিদিকটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখানে কিন্তু সমুদ্র যথেষ্ট শান্ত। চারিদিকে দেখুন কত সুন্দর বিস্তৃত সমুদ্র, তার মাঝখানে এই জেটিতে যাওয়ার যে ব্রিজটা কিন্তু এখানে একটা খুব সুন্দর, অ্যাকচুয়ালি খুবই সুন্দর লাগছে, একদম ফটোজেনিক যেটাকে বলে সেরকম লাগছে অ্যাকচুয়ালি। তো আমাদের তো ক্রুজ আসার টাইম হয়েই গেছিলো। তো আমরা আমাদের যথারীতি লাগেজ নিয়ে জেটিতে কিছুক্ষণ ওয়েট করছিলাম। আর একটুখানি বৃষ্টিও পড়ছিল অ্যাকচুয়ালি, বাট খুব ওয়েদার ততটাও খারাপ ছিল না। বাট হ্যাঁ, বৃষ্টি কিন্তু একটু হচ্ছিল, তাই চারিদিকটা দেখতে কিন্তু খুব অপূর্ব লাগছিল। পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলগে আসার সময় আমরা যখন ম্যাক্রুজে উঠেছিলাম তখন কিন্তু লাগেজ বা আমাদের নিজেদের সিকিউরিটি চেক কিন্তু খুব থরলি সিকিউরিটি চেক হয়েছিল। কিন্তু একটা জিনিস দেখলাম, আমরা যখন হ্যাভলগ থেকে পোর্ট ব্লেয়ারে ফেরত এসেছিলাম তখন কিন্তু কোনো রকমের কোনো সিকিউরিটি চেকিং বা লাগেজ চেকিং কিন্তু কিচ্ছু হয়নি। এই আমাদের ক্রুজ চলে এসছে, আমাদের ম্যাক্রুজেই ছিল, ম্যাক্রুজ সিলভারে বুকিং ছিল। তো আমরা আমাদের লাগেজ এখানে জমা দিয়ে দিয়েছিলাম। আবার বলছি, এখানে কিন্তু কোনো সিকিউরিটি চেকিং নেই। বাট আপনারা যখন পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলকে আসবেন তখন কিন্তু খুব থরলি কিন্তু সিকিউরিটি চেকিং, লাগেজ চেকিং এসব কিন্তু হবে। আমাদের কিন্তু আমরা যখন আন্দামান থেকে হ্যাভলক এসেছিলাম আমরা কিন্তু ওপরের ডেকে বুকিং নিয়েছিলাম, বাট যাওয়ার সময় আমরা কিন্তু নিচেই বুকিং নিয়েছিলাম। নিচেটা জেনারেলি একটুখানি কম, একটুখানি ফাঁকাই মনে হলো, ওপরেই হয়তো বেশি প্যাসেঞ্জার গেছিলেন। অ্যাকচুয়ালি সামনের দিকটা না, দেখছেন না, সামনের দিকটায় সিটটা একটু ফাঁকা। আমাদের কিন্তু এই ক্রুজের যারা ক্রিউ মেম্বার তারা বলেছিল সামনের দিকে না সমুদ্রের যে সমুদ্র একটুখানি উত্তাল থাকলে সামনে দিয়ে কিন্তু ক্রুজের মুভমেন্ট খুব বেশি হয়, সেক্ষেত্রে অনেক টাইম নসিয়া টাইপ ফিলিংস হতে পারে। তো আপনারা সবাই পিছন দিকটায় গিয়ে বসুন। বাট না, তেমন কোনো অসুবিধা হয়নি। একটু ঝড় বৃষ্টি থাকলেও ওয়েদার এতটাও খারাপ ছিল না, তো তেমন কোনো প্রবলেম কিন্তু হচ্ছিল না। আর সকালবেলায় বৃষ্টির মধ্যে বেশ জানলার পাশে বসে কিন্তু এই ক্রুজ থেকে সমুদ্রকে দেখতে খুব সুন্দর লাগছিল এবং আমরা কিন্তু বেশ এনজয় করতে করতে চলেছিলাম। আমি আগের দিনও বলেছিলাম এই ক্রুজগুলোতে কিন্তু ছোটো ছোটো ক্যান্টিন টাইপ থাকে। অ্যাকচুয়ালি ওই একটু চা বা কফি বা স্যান্ডউইচ এসব পাওয়া যায়। এটাতেও কিন্তু তেমনই ছিল। দেখুন চারিদিক এই জানলাটা দিয়ে নারকেল গাছগুলোকে, এই হ্যাভলক আইল্যান্ডের এই নারকেল গাছগুলোকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। বেশ চারিদিকে বেশ গ্রিন, তার মাঝখানে সুন্দর সমুদ্রের জল বেশ একটা অন্যরকম পরিবেশের কিন্তু সৃষ্টি করে। আমাদের ক্রুজে করে হ্যাভলক থেকে পোর্ট ব্লেয়ার পৌঁছতে ওই 1.5 ঘন্টা মতো লেগেছিল।
চারিদিকটা কি সুন্দর লাগছে না? এটা কিন্তু ক্রুজের ভেতরটায়, ভেতরে কিন্তু এই স্ক্রিনগুলোতে কিন্তু ওই একটু গান চলছিল, যাতে ওই যে নসিয়াটা যদি কারোর থাকে বা একটুখানি সি সিকনেস থাকে, যাতে একটু তারা কাটিয়ে উঠতে পারে, একটু ভালো তাদের মুড থাকে, তাই জন্যই কিন্তু এই এন্টারটেনমেন্টের ব্যবস্থা। এবং সাথে কিন্তু বলেছি ছোটো ছোটো, এখানে কিন্তু একটা ছোটো ক্যান্টিন মতো ছিল, ওখান থেকে বিভিন্ন রকম চা কফি সবই পাওয়া যাচ্ছিলো। বিভিন্ন রকম সরকারি জাহাজও কিন্তু চারিদিকে দেখা যাচ্ছিলো। অ্যাকচুয়ালি এই সমস্ত আইল্যান্ডগুলোতে কিন্তু যে ডেলি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আদান প্রদান করতে কিন্তু এই জাহাজগুলোই অ্যাকচুয়ালি কাজে লাগে। তো আমরা কিন্তু চারিদিকে দেখছিলাম যেরকম এই গভর্নমেন্ট জাহাজগুলো কিন্তু যাচ্ছিল। দেখতে দেখতে কিন্তু পোর্ট ব্লেয়ার চলে এসেছে, বেশি টাইম লাগেনি, ওই হার্ডলি 1.5 ঘন্টা। পোর্ট ব্লেয়ারের ওয়েদার কিন্তু তুলনামূলকভাবে আমি বলতে পারি ভালো ছিল, বৃষ্টি একদমই হচ্ছিল না। বাট আমরা যখন আগে এসেছিলাম তখন কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো আমি আমার আন্দামান ট্যুরের সেকেন্ড ভিডিওতে বলেছিলাম আমাদের কিন্তু রস এবং নর্থ বে প্ল্যানটা সেই দিন হয়ে ওঠেনি, বিকজ ওয়েদার খারাপ থাকার কারণে আমরা কিন্তু পারমিশন পাইনি। তাই আজকে কিন্তু আমরা সকাল সকালে পোর্ট ব্লেয়ার এসে গিয়ে রস আইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে গেছিলাম। প্রথমে আমাদের প্ল্যান ছিল আমরা রস এবং নর্থ বে দুটোই যাব, বাট এখানে এসে আমরা জানতে পারলাম যে যেহেতু আমাদের এখানে পৌঁছতে একটু দেরি হয়ে গেছে, ওই 12:30 মতো হয়ে গেছে, তো নর্থ বে কিন্তু আর যাওয়া যাবে না, অনলি রসই যাওয়া যাবে। আপনারা যদি দুটো প্ল্যান নিয়ে আসেন যে আপনারা দুটো আইল্যান্ডই ঘুরবেন, তাহলে কিন্তু আপনাদের একদম সকাল সকাল একদম ফার্স্ট যে ফেরি ছাড়ার যে সময় সেই টাইমে কিন্তু চলে আসতে হবে। এটা কিন্তু পোর্ট ব্লেয়ারের জেটি, এটাকে বলে ফোনিক্স জেটি, ফোনিক্স বে জেটি। এইখানে সামনেই কিন্তু এই আইল্যান্ডে ওই রস এবং নর্থ বে যাওয়ার জন্য টিকিট পাওয়া যায়, ওখান থেকে টিকিট নিয়েছিলাম। এবং এই যে মানে সবার জন্য এরকম একটা করে স্পিড বোট অ্যালোট হচ্ছিলো। তো আমরা আমাদের স্পিড বোটে যথারীতি উঠে রস আইল্যান্ডের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। অ্যাকচুয়ালি এই বোটগুলো পার হেড নিতে আসতে ওই 800 টাকা মতো পড়েছিল। রস আইল্যান্ড কিন্তু পোর্ট ব্লেয়ার থেকে খুব একটা দূরে নয়, এই ধরুন না বোটে 15 থেকে 20 মিনিট, তার বেশি তো একদমই নয়। এই ছোটো ছোটো বোটগুলোতেই 10 জন মতো নিচ্ছিল, আর ছিল হচ্ছে এই বোটের একজন ক্যাপ্টেন, তিনি কিন্তু আপনাদেরকে রস আইল্যান্ডে পৌঁছে দেবেন, আবার ওখানে ঘোরার জন্য 3 ঘন্টা মতো সময় দেয়। ওই 3 ঘন্টা পরেই আমাদের বোটে যারা যারা ছিলেন আবার তাদেরকে নিয়ে ওরা আবার পোর্ট ব্লেয়ারে পৌঁছে দিয়েছিল। আর এই যে জেটিটা দেখছেন পোর্ট ব্লেয়ারে ফোনিক্স বে জেটি, এখানে কিন্তু বিভিন্ন রকমের ওয়াটার অ্যাক্টিভিটিসও কিন্তু হচ্ছিল। যেহেতু সেদিনকে ওয়েদারটা একটু ভালো ছিল, তো এখানে কিন্তু আমি দেখছিলাম বিভিন্ন রকমের জেট স্কি, এরকম ছোটোখাটো ওয়াটার অ্যাক্টিভিটিস কিন্তু এখানে হচ্ছিল। আমাদের রসে পৌঁছতে একদমই বেশি টাইম লাগেনি, এই হার্ডলি 20 মিনিট। যেহেতু দেরি হয়ে গেছে আমরা কিন্তু নর্থ বেটা আর কভার করতে পারিনি। আপনারা যদি যেতে চান অবশ্যই কিন্তু সকাল সকাল এই জেটিতে এসে রস এবং নর্থ বে দুটো আইল্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। বাকি কিন্তু আন্দামান ট্যুরের বেশিরভাগটাই কিন্তু বিভিন্ন রকমের সি বিচের সৌন্দর্য তো অবশ্যই খুব উপভোগ করার মতো, কিন্তু রস আইল্যান্ডে কিন্তু একটু হিস্টোরিক টাচও আছে। পুরো আন্দামান ভ্রমণের থেকে এই রস আইল্যান্ড কিন্তু এই হিস্টোরিক টাচের জন্য কিন্তু নিজেকে একটুখানি আলাদা করেই রাখে। আপনি যদি রসে না আসেন কিন্তু আন্দামান ভ্রমণ একটু ইনকমপ্লিটই থেকে যায়। ঢুকতে গিয়ে কিন্তু আমরা দেখে নিয়েছিলাম এই জাপানিজ বাংকার। এই রস আইল্যান্ডের সাথে কিন্তু আমাদের যে হিস্ট্রি তার কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। রস আইল্যান্ড ফার্স্ট কিন্তু ব্রিটিশরা অকুপাইড করে নিয়েছিল 1782 সালে। আবার 1857 সালে ব্রিটিশরা আবার রস আইল্যান্ড অকুপাই করে নেয়, এবং এটা কিন্তু ব্রিটিশদের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার হিসাবে প্রায় 85 বছর ধরে এটাই কিন্তু ব্রিটিশদের অ্যাডমিনিস্ট্রেটিভ হেডকোয়ার্টার ছিল। এবং শেষে 1941-এ একটা আর্থকোয়েক হয়, তারপরে
কিন্তু ব্রিটিশরা এই রস আইল্যান্ড অ্যাবান্ডন করে দেয় বা খালি করে দেয়। এই সামনে এসে কিন্তু আমরা এনাকে পেয়ে গেছিলাম। এরা কিন্তু এখান থেকে একটা ওই ইলেকট্রিক টোটো টাইপ একটা গাড়ি দিচ্ছিল। এটা এক একটা গাড়ির প্রতি 100 টাকা করে ভাড়া নিচ্ছিল এবং এই গাড়িতে 6 জন করে প্যাসেঞ্জার উঠতে পারে। তো এই গাড়িতে করে ওরা কিন্তু এই রস আইল্যান্ডের কিছু ওই রস আইল্যান্ডের এখান থেকে ওই শেষ যে এন্ড পয়েন্ট অত পর্যন্ত কিন্তু ওরা নিয়ে যাচ্ছিল। বাট আমার কিন্তু পার্সোনালি মনে হয় আপনারা যদি এই গাড়ি না করে নিজেরা হেঁটে দেখতে পারেন তবে কিন্তু আপনারা সবচেয়ে বেশি ভালো দেখতে পাবেন। কারণ হচ্ছে এখানে যে বোটগুলো যারা পোর্ট ব্লেয়ার থেকে রসে আমাদের নিয়ে এসেছিলো তারা কিন্তু আমাদেরকে 3 ঘন্টায় টাইম দিয়েছিল। আর যেহেতু আমাদের রসে আসতে একটু দেরি হয়ে গেছে, এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট ছিল। তো আমাদের এই গাড়ি ইলেকট্রিক যে গাড়িগুলো পেতে মানে বেশ লম্বা লাইন দিতে হয়েছিল। তো আমার মনে হলো সেই টাইমে যদি আমরা একটু চারিদিকটা ঘুরে দেখতে পেতাম তাহলে কিন্তু খুব ভালো দেখতাম। এই রস আইল্যান্ডে কিন্তু চারিদিকে এরকম বেবি স্পটের ডিয়ার কিন্তু পুরো আইল্যান্ড জুড়ে আছে। এটাই কিন্তু রস আইল্যান্ডের সৌন্দর্য যেন আরও বহু গুণে বাড়িয়ে দেয়। এরকম স্পটের ডিয়ার বলুন, পিকক বলুন, এরা কিন্তু রস আইল্যান্ডে পুরো ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে এবং যারা ট্যুরিস্ট তাদের সাথে কিন্তু খুব সুন্দরভাবে ইন্টারঅ্যাক্ট করছে এবং এখানে কিন্তু বিভিন্ন রকম ট্যুরিস্টরা এসে এই ডিয়ার্সদের সাথে কিন্তু ফটোগ্রাফিও করে নিচ্ছে। বাট এদের ফিডিং করা কিন্তু বারণ। যাই হোক, দেখুন কি হরিণগুলো কিন্তু খুব ফ্রিলি এই আইল্যান্ডে কিন্তু ঘুরে বেড়াচ্ছিল। আগেই বলে দিই, রস আইল্যান্ডে কিন্তু স্টে করার কোনো জায়গা নেই। আপনাদের কিন্তু রস আইল্যান্ড থেকে ঘুরে আবার ওই পোর্ট ব্লেয়ারে গিয়ে কিন্তু স্টে করতে হবে। চারিদিকে দেখুন খালি হরিণ আর হরিণ। এরা কিন্তু এই আইল্যান্ডের মধ্যে ফ্রিলি ঘুরে বেড়ায়। পুরো রস আইল্যান্ড জুড়ে আপনারা কিন্তু প্রচুর ব্রিটিশ টাইমকার ধ্বংসাবশেষ এবং এখানে কিছু টাইম জাপানিজরাও ছিল, তাদের সময়কার বিভিন্ন রকম বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ কিন্তু পুরো রস আইল্যান্ড জুড়ে ছড়িয়ে আছে। যদিও আর্থকোয়েকের পরে এটা জাস্ট এর কিছু অবশিষ্ট অংশই ছড়িয়ে আছে, যেগুলো এখন তো বিভিন্ন রকম গাছ টাছ দিয়ে এগুলো ঢেকেও গেছে। বাট এগুলো দেখে কিন্তু একটা অন্যরকম ফিলিংসের সৃষ্টি হয় এবং মনে পড়ে সেই টাইমে কেমন ছিল এবং এখানে যে ব্রিটিশরা এসে যে নিজেদের রাজত্ব সৃষ্টি করেছিল বা তাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংস বিভিন্ন রকম তৈরি করেছিল সেই টাইমটা কেমন ছিল সেগুলো কিন্তু খুব মনে পড়ে। অ্যাকচুয়ালি আইল্যান্ডটা এত সুন্দর, চারিদিকে হরিণ এবং পিকক্স ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে দুদিক দিয়ে সমুদ্র। এটা কিন্তু আমাদের যে ব্রিটিশদের যে লাক্সারিয়াস লাইফস্টাইল সেটার কথা কিন্তু মনে করিয়ে দেয়। দেখুন এখানে কিন্তু হরিণদের ফিডিং করা হচ্ছে, তাই এরা কিন্তু যেখানে খাবারটা দেওয়া হয়েছে ওখানে দলে দলে চলেছে অ্যাকচুয়ালি। অবশেষে আমি বলেছিলাম আমাদের একটা ইলেকট্রিক গাড়ি দেওয়া হয়েছিল, এটা 100 টাকায় চার্জ নিয়েছিল। ওরা এই এন্ড পয়েন্টে নিয়ে গিয়ে আবার ফিরিয়ে আনবে অ্যাকচুয়ালি। তো 6 জন একটা গাড়িতে কিন্তু 6 জনই নেবে, সেই মতো আমাদের গাড়ি চলে এসেছিলো। যদিও তার জন্য কিন্তু যথেষ্ট লম্বা লাইন দিতে হয়েছে। এই পুরো রস জুড়েই কিন্তু বিভিন্ন রকমের ব্রিটিশ রাজত্বের ধ্বংসাবশেষ পড়ে আছে। কোথাও আছে চার্চ বা কোথাও আছে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংস। এখানে কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যের চিফ কমিশনার রেসিডেন্সও ছিল। এটা কিন্তু আইল্যান্ডের সবচেয়ে হাইয়েস্ট পয়েন্টে ছিল। কোথাও আছে লাক্সারিয়াস গার্ডেন, কোথাও আছে টেনিস কোর্ট, কোথাও আছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টস, হসপিটাল, প্রিন্টিং প্রেস, বলে শেষ করা যাবে না। এতই ধ্বংসাবশেষ চারিদিকে ছড়িয়ে আছে। এই
এগুলোই কিন্তু রস আইল্যান্ডকে আন্দামানের অন্য যে কোনো ট্যুরিস্ট স্পট থেকে কিন্তু অনেকটাই আলাদা করে দেয়। বিকজ আন্দামানে কিন্তু আমরা বেশিরভাগই সি বিচ এসবই দেখি না, কিন্তু এই হিস্টোরিক টাচটা কিন্তু এই রসে এসেই কিন্তু ফার্স্ট উপভোগ করতে পারে। যে কোনো যারা হিস্ট্রি এনথুজিয়াস্টিক মানুষ বা যারা হেরিটেজ ওয়াক করতে পছন্দ করেন বা প্রকৃতির মধ্যে থাকতে পছন্দ করেন, এই অ্যানিমালসের মধ্যে থাকতে পছন্দ করেন, তাদের কিন্তু রস আইল্যান্ড তাদের কাছে কিন্তু রস আইল্যান্ড খুব ভালো লাগবে। অ্যাকচুয়ালি এটা অন্যরকমই ভালো লাগার সৃষ্টি করবে। চারিদিকে কিন্তু এই হরিণ এবং পিকক খুব ফ্রিলি ঘুরে বেড়াচ্ছে, চারিদিকে গাছে গাছে কালপিরালি এবং প্রতিটা জায়গায় নারকেল গাছ দিয়ে চারিদিকটা ভর্তি। 1941-এর আর্থকোয়েকের পরে এগুলো কিন্তু বিশেষ তেমন কিছুই মানে অবশিষ্ট নেই, যা আছে পুরোটাই ধ্বংসাবশেষ। সেটাও কিন্তু আবার গাছ দিয়ে অ্যাকচুয়ালি বিভিন্ন রকম বট গাছ আর অন্যরকম গাছ দিয়ে পুরোপুরি ঢাকা হয়ে গেছে। তবুও মনে কিন্তু একটা মানে অদ্ভুত শিহরণের সৃষ্টি করে। মনে হয় তখন কেমন ছিল, যখন ব্রিটিশরা এখানে রাজত্ব করতো, তখন কেমন ছিল, তাদের লাইফস্টাইল কেমন ছিল, তারা কীরমভাবে থাকতো, তার কিন্তু ছোটো ছোটো টাচ আমরা কিন্তু চারিদিকে দেখতে পাই। চারিপাশে যে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এগুলোই কিন্তু ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। ব্রিটিশরা যখন এই রস আইল্যান্ড অকুপাই করে নিয়েছিল, তারা কিন্তু এখান থেকেই তাদের যে পোর্ট ব্লেয়ারে তাদের যে সেলুলার জেল ছিল, ওখানকার সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ কাজকর্ম তারা কিন্তু এখান থেকেই দেখাশোনা করতো। বাট ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় কিন্তু জাপানিজরা এই রস আইল্যান্ড অকুপাই করে নেয় এবং এখানে কিন্তু জাপানিজ রাজত্বকালের বিভিন্ন রকম বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ কিন্তু আমরা এখানে দেখতে পাই। এবং 1943-তে কিন্তু সুভাষচন্দ্র বোস এই আইল্যান্ডে এসেছিল। আর এই রস আইল্যান্ডের নাম হয়েছে কিন্তু ব্রিটিশ পার্সোনাল ড্যানিয়েল রসের থেকে। পরে কিন্তু 2018 সালে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই আইল্যান্ডের নামকরণ করেন সুভাষচন্দ্র বসু আইল্যান্ড। পরবর্তীকালে কিন্তু 1945 কি 46 সালে ব্রিটিশরা কিন্তু এই আইল্যান্ডটা পুরোপুরি অ্যাবান্ডন করে নেয় এবং এখন কিন্তু আমাদের নেভির ওপরে এর আইল্যান্ডের রক্ষণাবেক্ষণের দায়িত্ব কিন্তু আমাদের ইন্ডিয়ান নেভির ওপরে আছে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে এই আইল্যান্ডে কিন্তু কোনো রকমভাবে কোনো ইনহ্যাবিট্যান্ট বা কোনো বসতি গড়ে তোলা একদমই নিষিদ্ধ। চারিদিকে এরকম ব্রিটিশের ধ্বংসাবশেষ বিল্ডিংস, তাদের বিভিন্ন রকমের চার্চ, তাদের গার্ডেন, তাদের টেনিস কোর্টে কিন্তু চারিদিকটা ভর্তি। আর আছে খুব সুন্দর প্রকৃতি এবং প্রকৃতির কোলে খেলে চলা হরিণ, কাঠবিড়ালি এবং ময়ূর। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এটাই কিন্তু আইল্যান্ডের এন্ড পয়েন্ট। ইলেকট্রিক গাড়িগুলো কিন্তু এখানে এসেই সব ট্যুরিস্টদের নামিয়ে দিচ্ছিলো এবং এর যে নিচে গিয়ে একটা কিন্তু ওই ওয়াচ টাওয়ার আছে, এই ওয়াচ টাওয়ারটাও দেখার আপনাদের এখানে এসেই নামিয়ে দেবে। এখান থেকে ওয়াচ টাওয়ারটা দেখে আবার আপনারা ব্যাক করে আবার এই পয়েন্টে এলে এখান থেকেই আবার ওরা নিয়ে গিয়ে জেটির কাছে পৌঁছে দেবে। এখানে কিন্তু বিভিন্ন রকমের ভিউ পয়েন্ট আছে। ভিউ পয়েন্ট থেকে কিন্তু রস আইল্যান্ডকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিলো অ্যাকচুয়ালি।
প্রচুর ট্যুরিস্ট কিন্তু এই রস আইল্যান্ডে আসে এই প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে, এই চারিদিকে খেলে চলা হরিণদের দেখতে। এটা কিন্তু একটা আন্দামান ট্যুরে কিন্তু এই রস আইল্যান্ড একটা আলাদাই বলতে পারি আমি, একটা মানে আলাদাই অভিজ্ঞতা ট্যুরিস্টদের দেয়। এটাই সেই ওয়াচ টাওয়ারটা, এটার কাছে কিন্তু আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি। কি সুন্দর লাগছে না চারিদিকটা। চলুন এই ওয়াচ টাওয়ারটার কাছে তাহলে যাওয়া যাক। আমরা যে পথ দিয়ে এসেছিলাম সেই পথ দিয়ে আবার জেটির কাছে ফিরে গেলাম। আপনারা যে স্পিড বোটে করে পোর্ট ব্লেয়ার থেকে এই রস আইল্যান্ডে এসেছিলেন, ওরা কিন্তু আমাদের একজনের ফোন নাম্বার নিয়ে নিয়েছিল এবং ওরা কিন্তু আমাদেরকে 3 ঘন্টা সময় দিয়েছিল এই রস আইল্যান্ড ঘোরার জন্য। 3 ঘন্টা কমপ্লিট হয়ে গেলে ওরা কিন্তু আবার আপনাদেরকে ফোন করে ডেকে নেবে এবং ওদের বলবে যে ওদের স্পিড বোট রেডি হয়ে গেছে, আমরা যেন আবার যেখান থেকে আমরা উঠেছিলাম সেখানেই যেন আবার চলে আসি। এই রস আইল্যান্ড কিন্তু পোর্ট ব্লেয়ার থেকে একদমই দূরে নয়, খুব জোর হলে 15 মিনিটস, তার বেশি তো একদমই নয়। দেখছেন চারদিকে কিরম ময়ূর, পিকক, হরিণ সব একসাথে খেলা করছে, যেন এক অসাধারণ একটা দৃশ্য। গাছে গাছে কিন্তু প্রচুর কাঠবেড়ালি,
এখানে কিন্তু একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, আমরা কিন্তু সময়ের অভাবে এটা দেখে উঠতে পারিনি। আপনারা যদি পারেন অবশ্যই দেখবেন। এটা কিন্তু এর যে রস আইল্যান্ডের সাথে জড়িত যে হিস্ট্রি, তার সুন্দর বর্ণনা কিন্তু এই লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে রস আইল্যান্ডে দেওয়া হয়। আমাদের স্পিডবোট কিন্তু এসে গেছিলো। আমরা আবার ওই সেম স্পিডবোটে করে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে ফিরে গেছিলাম। প্রতিটা স্পিডবোটের সাথেই কিন্তু লাইফ জ্যাকেট থাকবে এবং স্পিডবোটের একজন ক্যাপ্টেন থাকবেন, একজন ড্রাইভার থাকে এবং একজন ক্যাপ্টেন থাকে। দেখতে দেখতে 15 মিনিটের মধ্যে আমরা কিন্তু আবার পোর্ট ব্লেয়ার পৌঁছে যাই এবং ভাগ্যক্রমে ওয়েদার কিন্তু যথেষ্ট ভালো ছিল এবং ওয়েদার ভালো থাকার জন্যই কিন্তু আমরা এই রস আইল্যান্ডটা দেখতে পেয়েছিলাম। কারণ আগেরবার আমরা যখন এই রসে যাওয়ার অ্যাটেম্প্ট নিয়েছিলাম তখন কিন্তু ওয়েদার একদমই খারাপ হয়ে গেছিলো। পোর্ট ব্লেয়ার কিন্তু আমার খুব পছন্দের একটা জায়গা অ্যাকচুয়ালি। খুব সুন্দর, পরিষ্কার, পরিচ্ছন্ন, ছোট একটা সিটি, ছোট জায়গার মধ্যেই কিন্তু সব রকম সব কিছু অ্যাভেলেবেল। আমরা কিন্তু সেদিনকে একটু পোর্ট ব্লেয়ারে একটু মার্কেটটা এদিক ওদিক ঘুরে নিচ্ছিলাম, একটু ছোটোখাটো কেনাকাটাও করে নিয়েছি। তারপরে কিন্তু আবার আমরা আমাদের হোটেলে ফিরে গেছিলাম। পোর্ট ব্লেয়ারে আমরা কিন্তু অলিভ হোটেল বলে একটা হোটেলে ছিলাম। এটাও কিন্তু এয়ারপোর্ট থেকে একদমই কাছে। আমরা কিন্তু সমস্ত বুকিংই, আমি আগেও বলেছি, আন্দামানে আসার আগেই কিন্তু আমরা অ্যাগোডা থেকে সমস্ত বুকিং করে এসেছি। সন্ধেবেলা কিন্তু পোর্ট ব্লেয়ার সিটিটাকেও খুব সুন্দর লাগছে, খুব সুন্দর আলো দিয়ে কিন্তু চারিদিকটা সাজিয়েছে। আমি আগে বলেছি আমরা কিন্তু পুজো ভ্যাকেশানে এসেছিলাম আন্দামানে। তো এখানে কিন্তু ছোটো দুর্গা পুজোও কিন্তু হচ্ছিল। তো চারিদিকে প্রচুর লাইটস দিয়ে কিন্তু চারিদিকটা সাজানো, কোথাও কিন্তু দুর্গা পুজোর প্যান্ডেলও হচ্ছিল। তো এখানে এসে আমরা তো একটু দুর্গা পুজো মিস অবশ্যই করছিলাম, বাট এখানে এসে কিন্তু এই মিস করাটা একটু কমেছিল। বিকজ আমরা দেখেছিলাম যে বেশ পোর্ট ব্লেয়ারে কিন্তু কিছু জায়গায় এরকম প্যান্ডেল করে পুজো হচ্ছে এবং সমস্ত সিটিটাই লাইটিং দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। খুব সুন্দর লাগছে না? এই সুদূর আন্দামানে এসে এখানে এরমভাবে দুর্গাপুজো দেখবো, এটা তো ভাবনার বাইরে ছিল অ্যাকচুয়ালি। ছোটোখাটো দু এক জায়গায় কিন্তু পুজো হচ্ছিল। তো চারিদিকটা কিন্তু লাইট দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়েছিল। দেখতে আমরা আমাদের হোটেলে চলে এসেছিলাম। আমাদের এই অলিভ হোটেলে কিন্তু 2 দিনের স্টে ছিল, আজকে এবং কালকে। এটা আমাদের রুম। তাহলে ছোট্ট করে একটা রুম ট্যুর দিয়ে দিই।
ঢুকে কিন্তু একটা ছোটো এখানে ফ্রিজ দিয়ে দিয়েছিল, একটা ওয়ার্ড্রপ, পাশে ছিল একটা বিগ সাইজ মিরর, ওয়াশরুম, টিভি, এসি। রুমটা কিন্তু আমার কিন্তু খুব পছন্দ হয়েছে, খুব সুন্দর ছিল। আপনার যদি মনে হয় আপনারা কিন্তু এটা বুক করে নিতেই পারেন। এটা হচ্ছে অলিভ হোটেল। এটা কিন্তু আমরা 11টা থেকে বুক করে নিয়েছিলাম। এখানে কিন্তু আমাদের ব্রেকফাস্টও বুকিং ছিল। ব্রেকফাস্ট নিয়ে পার ডে ওই 4 থেকে 4.5 মতো ওরকম কিছু রেন্ট পড়েছিল। আপনারা কিন্তু 4-4.5 মধ্যে এই পোর্ট ব্লেয়ারে কিন্তু প্রচুর অপশানস পেয়ে যাবেন। আর আমাদের হোটেলটা যেহেতু এয়ারপোর্ট থেকে কাছে ছিল, তাই আমরা এটা নিয়েছিলাম অ্যাকচুয়ালি। এখানে কিন্তু একটা স্মোক রুমও দিয়ে দিয়েছিল।